এক 2 সন্তানের মাকে ডাকাতরা অপহরণ করেছিল, আর সেই মহিলার স্বামী একলাই তাকে ফিরিয়ে আনতে বেরিয়ে পড়ল। আজ আমরা আপনাদের দেখাবো গীতা সোলাঙ্কি আর তার স্বামী রমেশ সোলাঙ্কির কাহিনীর দ্বিতীয় ভাগ। কি যেন বলে ইংরেজিতে, টেস্টি টেস্টি। কি হলো? এখনো কি আমাদের আপন ভাবতে পারলি না? আরে কোনো অসুবিধা হয়তো বল। কি এরা কি কোনো খারাপ কথা বলেছে তোকে? এই কি বলেছিস? আমার পেটে কি আছে তোর পেটে? মনে হয় বাচ্চা। বাচ্চা? এবার তো দয়া করো, ভয় পড়ছি আমি। যদি তোর পেটে বাচ্চা থেকে থাকে তো সে বাচ্চা আমাদের। আমরা তোর বাচ্চাকেও রাখবো আর তোকেও। দয়া করো, দয়া করো আমাকে, আমাকে যেতে দাও। যাও। কিন্তু নিজের ঘরে না, আমাদের ঘরে। এখন আমাদের ঘরই তোর ঘর হবে। তুই সেখানে যাবি, বাচ্চার জন্ম দিবি, আর তারপর আমাদের সবার যত্ন আত্মিতে লেগে যাবি। বুঝতে পেরেছিস? এই ইরফান, সাবির, আজকে থেকে এই মেয়েটা আমাদের গ্যাংয়ের হয়ে গেছে। এই বাচ্চা আমাদের গ্যাংয়ের বাচ্চা হবে। হ্যাঁ, আজ থেকে ওকে সবাই আমাদের নামে ডাকবে, আমার দেওয়া নাম নুসরাত। কেমন লাগলো আমার নাম বলো? একদম ঠিক বলেছো ভাইজান, ভালো মানিয়েছে। তো আজ থেকে এর নতুন নাম নুসরাত। ঘিরুগ্রামের চৌমাথায় 11টার সময় চলে আসবেন। আমি লাল রঙের মোটরসাইকেলের সামনে দাঁড়িয়ে থাকবো। আর হ্যাঁ, টাকা নিয়ে আসবেন। আমরা যাব রমেশ কুমার। আমি না ওদের আগে গিয়ে টাকাটা দিয়ে দিই। তুমি সামনে এসো না, দূর থেকে দাঁড়িয়ে সব মোবাইলে তুলে নেবে। ফারুক ভাই কুরেশি, মিরাবেন, টাকা এনেছেন? পুরো 10,000 টাকা আছে ভাই। আমাদের গীতাকে কবে পাবো? কথাবার্তা শুরু হয়ে গেছে, একটু সময় লাগবে, কিন্তু চিন্তা নয়, আপনার মেয়ে চলে আসবে। কিছু টাইম তো বলো, 1 দিন 2 দিন, কবে আসবে? যখন 3 মাস অপেক্ষা করেছেন তখন আরো কিছুদিন। আর আমার ফোন অন থাকবে, কখনোই ভাববেন না যে আমি টাকা নিয়ে পালিয়ে যাব। শুধু 10,000-এর জন্য এত কষ্ট আমি করবো না। আমার পুরো টাকা লাগবে, আর আপনার গীতা, দুজনেরই দরকার মিটবে। আসছি ভাই, একটু ঠিক আছে, ঠিক আছে। চেষ্টা করুন। একদিকে নিজেকে সোশ্যাল ওয়ার্কার বলে দাবি করা ফারুক কুরেশি গীতার মা বিনাকে আশ্বাস দিয়ে চলেছিল যে গীতা কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসবে। অন্যদিকে বাস্তবটা অন্য কিছুই ছিল। জঙ্গলের লালা গ্যাং প্রেগনেন্ট গীতাকে একটা নতুন জায়গায় নিয়ে গেল। সেই জায়গা যেখানে জাহাঙ্গীর লালার পরিবার থাকতো। একটা ঘন জঙ্গলের মধ্যে একটা শুনশান এলাকা। সাহস তো দেখো এর। বলে যে নুসরাত এখন তোর দায়িত্বে মুমতাজ। আরে ভাবি, এখন এই অবস্থায় ওই মেয়েকে নিয়ে জাহাঙ্গীর ভাই কোথায় কোথায় ঘুরে বেড়াবে বলুন? জাহান্নামে যাক, আমারটাতে কি? যাকে তাকে উঠিয়ে আনে, ফুর্তি করে, এর পেটে বাচ্চা, ওর পেটে বাচ্চা, আর আমার ঘাড়ে চাপিয়ে দেয়। তুমিও জানো, আমরাও জানি যে জাহাঙ্গীর ভাই একবার যেটা বলে দেয়
সেটা করতেই হয়। তোর আজে বাজে কথা শোনার জন্য তোকে পুষি না আমি। নিজের প্রাণ বিপন্ন করব আমি, জঙ্গলে শিকার করব আমি, আর প্রশ্ন করবি তুই। গুজে দিনা তোর মুখে টাকা। আমি পর নই, পেটে বাচ্চা আছে ওর। ওই বাচ্চা কার? তোমাদের মধ্যেই কারোর? বেশি বকবক করবি না বললাম। যেটা আমি বলছি না সেটা ভালো করে শুনে রাখ। তোর তাঁবুর পাশে আরেকটা তাঁবু লাগাবি। নুসরাত ওখানে থাকবে, তুই ভালো করে ওকে দেখাশোনা করবি, খাওয়াবি, পড়াবি, বাচ্চাটাকে জন্মাতে দিবি। আর যদি বাড়াবাড়ি করিস না, দেখে তো মনে হচ্ছে না প্রথমবার। এর আগে কটা বাচ্চা হয়েছে? হ্যাঁ, 2টো। তাহলে কোনে বউয়ের মতো বসে আছিস কেন? হ্যাঁ, হারামজাদি বাচ্চার জন্ম দিলে কাজও করতে হবে, এদের জামা কাপড় কাচতে হবে। বুঝেছিস তুই? দ্বিতীয়বার আর বলবো না। চল ওঠ। চল। পাঁচ দিন হয়ে গেল টাকা দিয়েছি আমরা। ফারুক ভাই, কোথায় আমার গীতা? আরে কথাবার্তা শুরু হয়ে গেছে দিদি। আপনি শুধু 15,000 টাকা রেডি রাখুন, পরশু 11টার সময় দেখা হবে টাকা নিতে। আবার 15,000? ফারুক ভাই, এখন পর্যন্ত গীতার কোনো খবর দাওনি তুমি আমাদের। আর তুমি বলেছিলে তো তাড়াতাড়ি খবর দেবে। আরে তাড়াতাড়ি মানে এক্ষুনি তো নয় দিদি। আরে আমি কোনো মুদির দোকান বা সবজিওয়ালার সাথে তাগাদা করছি না। আরে ওরা হলো ডাকাত। আর একটা কথা বলছি, গীতা প্রথম মহিলা হবে যে গ্যাং থেকে বেঁচে ফিরবে। না হলে এখনো পর্যন্ত এরকম হয়নি। ওর সঙ্গে কথা বলো, যা ইচ্ছে করো, ওকে আমার কাছে নিয়ে এসো। আপনি আগে টাকা নিয়ে আসুন, ঠিক আছে? আরে বোকা বানাচ্ছে লোকটা আমাদের, বোকা। মা, আমারও কিন্তু সেরকমই মনে হচ্ছে। কিন্তু আমরা আর কি করতে পারি? হ্যাঁ, পুলিশ তো কিছু করছে না। একটাই লোক আছে যার উপর আমরা কিছু ভরসা করতে পারি। আরো 15,000 টাকার ব্যবস্থা করছি আমি, কিন্তু বাকি আর 1 টাকাও দেব না। বাকি 50,000 টাকা দেব, কিন্তু আমার গীতা ফিরে আসার পর। আমাকে খারাপ ভাবলে তোমরা খারাপ ভাবতেই পারো, কিন্তু আমি বলে দিচ্ছি, গীতা বাড়িতে ফিরে আসার পর দেখবে খুব ঝামেলায় পড়ে গেছো তোমরা। সমস্যাটা ওই 15-20 থেকে অনেক বেশিই হবে। এবার তো বলো কবে পাবো ওকে? ধরে নিন খুব তাড়াতাড়ি। খুব তাড়াতাড়ি? অনেকদিন ধরেই তো শুনছি ভাই। কবে, কোন দিন আসবে? তারিখ তারিখ বলো। কেন আপনি গিয়ে নিয়ে আসবেন নাকি? আমি এই টাকা নিয়ে গিয়ে ওদের দেব। ওরা যখন বুঝবে গীতাকে ছাড়লে কোনো ভয় নেই, তখন ওরা দিয়ে দেবে। এতে 1 মাস না লাগলেও কিছুদিন তো লাগবেই। কালও হতে পারে, পরশুও হতে পারে, তরশুও হতে পারে, আমি বলে দেবো আপনাকে। নুসরাত, ওই নুসরাত, নুসরাত, উত্তর দিচ্ছিস না কেন? কে রে? এখানে কোনো মিয়া বিবির ঝগড়া চলছে না যে রাগ করে মুখ ফুলিয়ে বসবি তুই। সারাদিন তুই জামা কাপড়ই ধুয়ে যাবি? বাসন কে মাজবে? রান্না কে করবে? তোর শ্বশুর না আমার বাপ? চোখ নিচে, চোখ নিচে, না হলে চোখ গেলে দেবো তোর। এমন মারবো না তোকে, দেখবো না যে তোর বাচ্চা হবে। তাড়াতাড়ি হাত চালা। নিজের সঙ্গে ঘটা এই ভয়ঙ্কর ঘটনার যন্ত্রণা গীতা সোলাঙ্কি নিস্তব্ধতার চাদরে মুড়ে রেখেছিল। মাঝে মাঝে সে মনমরা হয়ে থাকত। আশার সামান্য আলো গীতার উপরে পড়ত। সে হালকা আভাস পেত যে হয়তো সে একদিন এই নরক থেকে মুক্তি পাবে। কিন্তু গীতার পরিবারের লোকজন ফারুক কুরেশির প্রতি আস্থা হারিয়ে ফেলছিল। ফারুকের এই কথাগুলো কিছুদিন পর খুবই তাড়াতাড়ি এই কথাগুলো শুধুমাত্র কথার কথা হয়ে রয়ে গেল। বাস্তব তো এটাই ছিল যে ফারুক কুরেশি গীতার পরিবারকে অনিশ্চয়তার অন্ধকারে ঠেলে দিয়েছিল। আর তারপর হঠাৎ একদিন এমন একটা রাত এলো যেদিন গীতার মা বীণা আর তার স্বামী রমেশের সেই ব্যক্তির সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ হলো যে গীতাকে গোলাম বানিয়ে রেখেছিল।
রমেশ ভাই, কি হয়েছে দাদা? লালা, জাহাঙ্গীর লালা, ভান্ডারের মেয়ের বিয়ে, তাও এই বিয়েতে জাহাঙ্গীর লালা এসেছে। আমার গীতাও ছিল ওর সাথে। ওটা তো আমি জানি না। তুমি জাহাঙ্গীর লালাকে দেখেছো? একবার দেখেছি। ব্যাস চলো, আরে চলো কিন্তু- আমার সঙ্গে। কিন্তু হাত জোড় করছি তোমার সামনে, তোমার পায়ে পড়ছি, আমাকে দূর থেকে আরে ইশারা ভাই, করে দিও, হ্যাঁ ব্যাস তারপর চলে যাও, ঠিক আছে? ঠিক আছে, চলো। গোলাপি রঙের ওই যে শার্ট পরে আছে না, ওর সঙ্গে কথা বলছে ও, ওই হচ্ছে জাহাঙ্গীর লালা। ওই গোফরা লোকটা? হ্যাঁ, আমি যাই। ফারুক আমাদের সঙ্গে বেইমানি করেছে, লালার সঙ্গে শার্ট করে। আমি সোজা লালার কাছে যাচ্ছি আর গিয়ে কথা বলছি। জামাইবাবু, না না, আরে জামাইবাবুকে আটকাও। রমেশ কুমার, ভুল করছো। এ মুকেশ, এ গীতা তোর বোন আর আমার বউ। আজ যদি লালা গীতাকে না ফিরিয়ে দেয় না, ওকে প্রাণেই মেরে ফেলবো। কথা শোনো রমেশ কুমার, আরে তোকে মেরেই ফেলবো রে। চুপ করো। এভাবে যদি ওর সামনে যাও না, সাদা জীবনে আর গীতাকে ফেরত পাবে না। এরকম করা যাক, আমরা সবাই মিলে এখানকার থানায় যাই, ওদের বলি এই কুখ্যাত ডাকাত লালা এই ভান্ডারের মেয়ের বিয়েতে এসছে, ওকে ধরে নাও। জাহাঙ্গীর লালাকে দেখেছো? হ্যাঁ স্যার। তোমরা জানতে পারলে কি করে ও জাহাঙ্গীর লালা? স্যার, আমাদের সঙ্গে একজন লোক ছিল যে আগেও জাহাঙ্গীর লালাকে দেখেছে। হ্যাঁ, আর ওই জাহাঙ্গীর লালার সঙ্গে ফারুক কুরেশিও আছে। হ্যাঁ, ও কথা বলছিল ওর সঙ্গে, ওই টাকা নিয়েছে আমাদের মেয়ে ফেরত দেবে বলে। তো এখন তোমরা দালালের সাহায্য নিচ্ছ? হ্যাঁ, তো আপনারা তো আমাদের সাহায্য করেন না, তো আমাদের সামনে যে আসবে আমরা তো তাদেরই সাহায্য নেবো। আমরা যাবো আর কোথায় বলুন? আমরা অন্ধকারে তীর মারছি স্যার, আপনারা এত পুলিশ কিন্তু আমার বউকে ফিরিয়ে আনতে পারলেন না কেউ। গলা নামিয়ে। আরে এবার আমি কি বলবো স্যার? হাত জোড় করবো, এই, পায়ে একে পড়বো, বের করো। কি করবো স্যার? আপনি চলুন আমার সঙ্গে, আপনি মেরে আমার চামড়া গুটিয়ে দিন, কিন্তু চলুন আমার সঙ্গে। জয় শ্রীকৃষ্ণ। কি ব্যাপার ইন্সপেক্টর সাহেব, আমার মেয়ের বিয়েতে আপনারা এইভাবে? খবর আছে যে ডাকাত জাহাঙ্গীর লালা এখানে আছে। কে বললো আপনাকে এসব কথা? এরকম উল্টো পাল্টা কথা কে বললো আপনাকে? ইন্সপেক্টর স্যার, আমরা সবাই নিজে চোখে দেখেছিলাম। এরা তো বলছে দেখেছে। কিন্তু এরা কারা? 4 মাস ধরে আমার বউকে পাওয়া যাচ্ছে না, আর জাহাঙ্গীর লালা জোর করে আমার বউকে তুলে নিয়ে গেছিল। আজ পর্যন্ত আমি আমার বউকে খুঁজে পাইনি, আর ওই জাহাঙ্গীর লালা এখানেই ছিল এনার সঙ্গে, আর ওই ওর সাথে আর একটা লোক ফারুকও ছিল এখানে। সাহেব, ওরা দুজনে এখানে ছিল এই লোকটার সঙ্গে, তার মানে দলের বাকি লোকেরাও থাকবে এখানে। জানি না ওই ডাকাতগুলো ওর মেয়ের বিয়েতে কি করছিল। দেখো দিদি, মুখ সামলে কথা বলো, কিন্তু এই অঞ্চলের সবচেয়ে ইজ্জতদার মানুষের বাড়িতে তুমি দাঁড়িয়ে আছো। ইন্সপেক্টর সাহেব, আপনিও কাদের কথা এখানে চলে এসেছেন? আমার মেয়ের বিয়েতে আমার বাড়িতে তল্লাশি করতে চলে এসেছেন? কোনো ডাকাতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, মিথ্যে বলছে এরা সবাই। ভান্ডারী বাবু, ক্ষমা করে দিন। আসলে ব্যাপার হলো 4 মাস ধরে এরা মাথা একদম খারাপ করে দিচ্ছে। এরা মনে করছে আমাদের আর কোনো কাজই নেই। হ্যাঁ, তা আপনার কাছে কি কাজ আছে বলুন আমাকে? কি কাজ করেন আপনারা? একটা লোকের বউকে 4 মাস আগে তুলে নিয়ে গেছে ডাকাতরা, না ডাকাতদের ধরেছেন, না আমার বউকে ফিরিয়ে এনেছেন। তো আপনারা করেনটা কি মশাই? আমার বাড়িতে দাঁড়িয়ে এরকম উল্টো পাল্টা কথা বলবে না। তাহলে কোথায় গিয়ে ঝামেলা করবো বলুন? আমরা সবাই সত্যি বলছি স্যার, ওই ফারুক এখানেই ছিল আর জাহাঙ্গীর লালাও এখানে ছিল ওনার সঙ্গে। জাহাঙ্গীর লালা এখানে আসেনি ইন্সপেক্টর সাহেব, এখানে এসেছিল। তুই জাহাঙ্গীর লালাকে ধরতে চাস না? তাহলে যা, জঙ্গলের ভিতর চলে যা। এই লত্থু, বাবলু, এদিকে আয়। বের করে দে এদের এখান থেকে। শুধু এই বাড়ি থেকে নয়, এই গ্রাম থেকে বের করে ভান্ডারী দে বাবু, এদের। এসবের দরকার নেই।
আমি ক্ষমা চাইছি ওদের হয়ে আর আমার তরফ থেকে, যে আপনার মেয়ের বিয়েতে এসে আমরা আপনাকে বিরক্ত করেছি। চলো ওদের গাড়িতে চল, 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 চলে এসো। স্যার 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 আমাদের কথায় বিশ্বাস হচ্ছে না। এই দেখুন, আমরা ভিডিও করেছিলাম। এটা হলো ফারুক। ফারুক দেখুন, এই ফারুকই আমাদের কথা দিয়েছিল আমার গীতাকে ফিরিয়ে আনার জন্য, টাকাও নিয়েছিল। আর ফারুকও এখানেই ছিল, ওই জাহাঙ্গীর লালার সাথে, এই বিয়ে বাড়িতেই। এই নিজের গোয়েন্দাগিরি নিজের কাছে রাখ। থানায় গিয়ে ঝামেলা করলি না, ওই জন্যই তো এখানে এসছি। একটা ইঁদুর পর্যন্ত পাওয়া যায়নি। জাহাঙ্গীর লালা তো অনেক বড় ব্যাপার। আরে একটা কথা ভালো করে শুনে রাখ, এই ম্যাটারটাকে এবার ক্লোজ করব। ক্লোজ মানে বুঝিস তো, বন্ধ। এইভাবে কি করে বন্ধ করে দেবেন আপনি? আমার বোন এখনো ওই ডাকাতদের খপ্পরে রয়েছে। আমার তো মনে হয় এরা ওদের সঙ্গেই রয়েছে। চুপ কর। স্যার এরম হলে বলে দিন, আপনাকে আর মুখ সামলে কথা বল। আমার জায়গায় অন্য কেউ হলে না, তো চামড়া তুলে আমরা গাছে টাঙিয়ে দিত। না না সাহেব, এই যে ফারুক আছে না, তাকে আমি এখানে দেখেছি। হ্যাঁ সাহেব, এখন পর্যন্ত বেশি দূর পালিয়ে যেতে পারিনি। আরে দিদি, আপনি যার নাম করছেন না, ও এখানে ভান্ডারী বাবুর মেয়ের বিয়েতে নেই। আপনার মনে আছে? হ্যাঁ চলো গাড়িতে বসো। স্যার আরে পাগল হয়ে গেছেন নাকি আপনারা? ফারুক, আমরা নিজেদের চোখে নিজেরা দেখেছি। সাদা চোখে যা দেখা যায় সবকিছু সত্যি হয় না। এক তো আপনারা বস্ত বড় ভুল করেছেন। আমরা ভুল করেছি? হ্যাঁ, তুই আমাদের থেকে টাকা নিয়ে ওই ডাকাতের সঙ্গে বসে বসে শরবত খাচ্ছিলি। হ্যাঁ, আরে দিদি, জাহাঙ্গীর লালা যদি জেনে যায় না যে আপনারা ওকে খুঁজে বেড়াচ্ছেন, তাহলে ধরে নিন গীতাকে আর এই জীবনে দেখতে পাবেন না। তুই না আমাদেরকে আর বেশি মূর্খ মানাস না। এমনিতেও এই জন্মে তুই আমার মেয়েকে দিবি না, এতটুকু বুঝে গেছি আমি। বুঝেছিস? এক মিনিট মা, একটু ফোনটা দিন। হ্যালো ফারুক। ফারুক শোন, রমেশ বলছি। রমেশ, গীতার স্বামী। তুই যত টাকা চেয়েছিস আমরা তোকে দিয়েছি, আর টাকার বিনিময়ে তুই আমার গীতাকে ফিরিয়ে দেওয়ার কথা দিয়েছিলিস, সেই কথাটা রাখ তুই এবার। তোর বউ লালার হাতের মুঠোয়, আর সেই মুঠিটা খোলার জন্য আমাকে ওর কাছে তেল দিতে হবে। তাহলে তো হাতের মুঠি খুলবে আর গীতা বেরোবে, তাই না? আরে বাবা, আমি তাই করছিলাম ওখানে। তোর কি মনে হয় আমরা দুধ খাওয়া বাচ্চা? তুই দুধ খাওয়ার বাচ্চা না, রক্ত খাওয়ার সিংহ। একটা কাজ কর, জঙ্গলে যা, মারপিট কর, খুন কর, আর ছাড়িয়ে নিয়ে আয় নিজের বউকে। আরে হ্যাঁ, ফোন করে যাবি, নাম্বার লেখ। এক মিনিট দাঁড়া, এই কাগজের নাম্বার লেখ। হ্যাঁ বলো। হ্যাঁ নাম্বার বল। 444 444 987 987 898। আজকের পরে ফোন করবি না আমাকে। কি বললো? কি বললো? কি বললো? আরে ডাকাতকে ফোন করছিস নাকি রে? গীতাকে ফেরত আনতে হবে বাবা। শালা হারামজাদা, এখন আবার কে ফোন করলো? শালা মালটা বেরিয়ে গেল। শালা কোত্থেকে যে কে ফোন করে। হ্যালো, জাহাঙ্গীর লালা বলছো? হ্যাঁ বলছি, না হলে কি তোর বাচ্চার বাবা বলছে? আমাকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করছিস কে বলছো? আরে শালা তুই কে সেটা বল। আমি রমেশ সোলঙ্কি কথা বলছি, গীতা সোলঙ্কির স্বামী। কে গীতা সোলাঙ্কি? যাকে তুই অপহরণ করেছিলিস। হ্যাঁ, কি করেছিল? যাকে তুই দিনের বেলা তুলে নিয়ে গেছিলিস না ধারেলি গ্রাম থেকে, 4 মাস আগে। ওই গীতার কথাই বলছি। হ্যাঁ, নুসরাত। হ্যাঁ, আগে কি নাম ছিল গীতা সীতা সেটা জানি না, এখন ওর নাম নুসরাত। ও আমার বউরে লালা। সালা হারামজাদা, আমাকে যদি আর ফোন করিস না তোর ঘরে ঢুকে ঠুকে দেব। গীতা মরে গেছে আর নুসরাত তোর মুখে থুতু ফেলবে। তুই আজে বাজে কথা বন্ধ কর। তোর সাহস থাকলে তুই আমার সামনে আয়, তারপর দেখ আমি তোর কি হাল করি। তোর 2টো বাচ্চা আছে না, শান্তিতে থাক, আরেকটা বিয়ে কর। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, জাহাঙ্গীর লালা। ভাই তোর সামনে হাত জোর করছি, আমার গীতাকে ছেড়ে দে ভাই। আমার বাচ্চাদের জন্য তুই অন্তত গীতাকে ছেড়ে দে। কি? ওকে ছেড়ে দেবো? ছেড়ে দে ভাই, আমি ক্ষমা চাইছি লালা ভাই। চল ছেড়ে দিচ্ছি, কিন্তু ওর পিছনে অনেক খরচা করেছি আমরা। তুই একটা কাজ কর, 5 লাখ টাকার বন্দোবস্ত করে নে। টাকা জোগাড় হয়ে গেলে এই নাম্বারে ফোন করিস। জাহাঙ্গীর লালা রক্ষিতা পাল্টায়, সিম কার্ড নয়, বুঝলি? হ্যালো হ্যালো হ্যালো। কি কি- কি ব- কি বললো? 500? 5 লাখ টাকা চাইছে। মুকেশ, জামাইবাবু, সবকিছু বেঁচে দিলেও 5 লাখ টাকা আমরা জোগাড় করতে পারবো না। যদি এদিক ওদিক থেকে টাকা জোগাড় করে ওকে দিয়েও দিস, তাহলে ও গীতাকে এখানে ফিরিয়ে দেবে না, কথা আমি বলে দিচ্ছি। লিখে নে কথাটা। এমন কেন বলছেন বাবা আপনি? আরে এই 5 লাখ টাকা আসবে কোথা থেকে রে?
এবারে আমি জাহাঙ্গীর লালাকে 1 টাকাও দেব না। যা হো যাক, পুলিশকে জাহাঙ্গীর লালাকে ধরতেই হবে। অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে। আমার গীতা আর আমার বাচ্চারা অনেক কষ্ট সহ্য করেছে। রমেশ পুলিশের কাছে গিয়ে সাহায্য চাইতেই লাগলো যাতে কোনো একটা অ্যাকশন নেওয়া হয় আর গীতাকে লালার কাছ থেকে বের করে নিয়ে আসা যায়। হতাশ হয়ে সে নিজের থেকেই লালার সাথে কথা বলার চেষ্টা করলো। রমেশ তার গীতার কাছে পৌঁছতেই পারছিল না, আর গীতাও সেই বন্দিদশা থেকে পালিয়ে আসার কোনো রাস্তাই পাচ্ছিল না। তার উপর গর্ভের শিশুটিও বাড়তে লাগলো, কিন্তু গীতা প্রেগনেন্ট হওয়া সত্ত্বেও সেই অমানুষগুলোর উপর কোনো প্রভাব পড়ল না। তারা তাদের ধর্ষণ চালিয়েই গেল। গীতা! 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 সম্পূর্ণ হতাশ হয়ে রমেশ বহুবার জঙ্গলে ঢুকেছিল, কিন্তু লালা আর গীতা পর্যন্ত সে কখনো পৌঁছতে পারেনি। শুধু ভাগ্যের ধাঁধায় ঘুরে নিরাশ হয়ে সে বাড়ি ফিরে আসত। শেষ পর্যন্ত অনেক দেরি হয়ে গেলেও রমেশ একটা এনজিওর খোঁজ পায়, যারা তার অবস্থা দেখে সহানুভূতি দেখিয়েছিল। এবার মনে হতে লাগলো যে শেষমেশ রমেশ সাহায্য করার মতো কাউকে পেল। না স্যার, 7 মাস হয়ে গেল। হ্যাঁ স্যার। দেখো রমেশ, এইটুকু বলতে পারি যে তোমার বউ গীতা প্রথম মহিলা নয় যাকে এই ডাকাতরা উঠিয়ে নিয়ে গেছে। আমাদের এরকম অনেক মহিলা শিকার হয়েছে এই ডাকাতদের। ওর মধ্যে কেউ ফেরত এসছে? বেশিরভাগ মহিলাদেরই ডাকাতরা ব্যবহার করে মেরে ফেলেছে। যদি কেউ ওখান থেকে পালাতে পেরেছে আর ফিরে এসেছে, তারা গ্রামবাসীদের ক্ষোভের নজরে পড়ে একেবারে শেষ হয়ে গেছে। অনেক সময় তো বাড়ির লোকেরাই দরজা খোলেনি। আমাদের সাথে এরকম কিছু হলে আমরা তো গ্রাম ছেড়ে দেব, শহরে চলে যাব। আমার গীতার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আরে যা কিছু হয়েছে তার জন্য আমার গীতার কোনো দোষ নেই এতে। আরে ওর দোষ কেন হতে যাবে? দোষ হলো সেই ভয় যেটা মানুষকে নপুংসক বানিয়ে দেয়। দোষ হলো অলস্য আর লোভ, যেটা পুলিশকে নিজের কর্তব্য ভুলিয়ে রাখে। দাদা, আপনি পুলিশের কথা তো আমাকে বলবেনই না। অনেক কষ্ট দিয়েছে আমাদের, এত দৌড় করিয়েছে, এত ঘুরিয়েছে আমায়। আমারও খুব একটা ভরসা নেই ওদের উপরে, কিন্তু আমরা ওদের কাছে যাব আর আরেকবার আমাদের তরফ থেকে পুরো চেষ্টা করব রমেশ। পরের দিন রমেশের আবার অনেক দিন পর পুলিশ স্টেশনে যাওয়ার কথা ছিল, কিন্তু এইবার সে একজন অবহেলিত সাধারণ নাগরিক ছিল না। তার পাশে একজন এনজিওর কর্মকর্তা দাঁড়িয়েছিল, যার উপর রমেশের অনেক আশা ছিল। কিন্তু সেই রাতে জঙ্গলে যেখানে গীতা বন্দী ছিল, সেখানকার পরিস্থিতি বদলে গেল। গীতা এই বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার জন্য 3 বার অসফল চেষ্টা করেছিল। সে ধরা পড়ে গিয়েছিল আর তাকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়েছিল।
নুসরাত, ওই নুসরাত, কোথায় যে গেল হারামজাদি? নুসরাত, আরে নুসরাতকে খোঁজো, দেখো গিয়ে কোথায় আছে। নুসরাত, আরে কি হয়েছে? নুসরাত তো তোর সাথে শুয়েছিল। হ্যাঁ, কিন্তু এখন নেই। ইরফান, হাবিব, তোরা দুজন মোটরসাইকেলের রাস্তা দিকে যা। ও এখনো খুব বেশি দূরে যায়নি। আর তুই শোন, পেছনে গিয়ে দেখ, ওর অবস্থা ভালো নয় যে অনেক দূরে চলে যাবে। তাড়াতাড়ি যা। ধ্যাৎ, আফিং খেয়ে শুয়েছিলি যে বুঝতে পারিসনি? তোমরা কি খেয়ে শুয়েছিলে? তোমার নাকের ডগা দিয়ে পালিয়ে গেছে নুসরাত। তোমার নুসরাত জান। এ, সাত মাসের ওপর তো হয়ে গেল। জানি বাবা, 7 মাস হয়ে গেছে জানি। হ্যাঁ, তো কোথা থেকে পাবে তুমি? খুঁজলে ভগবানেরও দেখা পাওয়া যায় বাবা। আর এখন তো এনজিও আছে আমাদের সাহায্য করার জন্য। গীতা, 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 আরে গীতা, গীতা, গীতা! আরে গীতা, আরে গীতা, গীতা! এই গীতা, এই গীতা, 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 আরে জল নিয়ে এসো, জল। গীতা! আরে গীতা, 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 আরে গীতা, গীতা ওঠো। এই গীতা, গীতা, এই গীতা, গীতা। গীতা নিজের পরিবারের লোকেদের কাছে তার ভিতরের সমস্ত ক্ষত আর কষ্টের কথা বলল, আর তার ভিতরে বেড়ে ওঠা সন্তানটিও কারো চোখ এড়িয়ে যায়নি। তুমি কেঁদো না গীতা। আমি সবসময় তোমার পাশে থাকবো। আমি জানি এই যা কিছু হয়েছে তার জন্য তুমি কোনোভাবে দোষী নও। যাকে গিয়ে অভিযোগ করতে হোক, আমি করব সবকিছু তোমার জন্য। গীতা দেবী, আপনার স্বামী পুরো মন থেকে, পুরো শক্তি দিয়ে আপনার জন্য লড়েছে। চলুন গীতা দেবী, পুলিশের কাছে যেতে হবে। ওই শয়তানদের শাস্তি দিতেই হবে। এই হলো আমার স্ত্রী গীতা, যাকে 7 মাস ধরে পুলিশ ছাড়িয়ে আনতে পারেনি। কিন্তু দেখুন, জাহাঙ্গীর লালার গ্যাং থেকে আমার স্ত্রী বেঁচে নিজে পালিয়ে এসেছে। ও পুরো দলটাকেই চেনে। ওই দলের ওর প্রত্যেককে ও হাড়ে মজ্জায় চেনে। আপনি এক্ষুনি ওনার রিপোর্ট লিখিয়ে নিন আর একটা টিম পাঠিয়ে জাহাঙ্গীর লালা আর ওর দলকে গ্রেপ্তার করুন। ইন্সপেক্টর, আশা করি এবার আপনার কাছে কোনো বাহানা নেই। ঝামেলা শুরু হয়ে গেল তো? কুকুর সব ব্যাপারেই চেঁচায় বাবা, কিন্তু সব ব্যাপারে কান দিলে চলবে না। কান তো দিতেই হবে। জানা গিয়ে দেখ না পাড়ার লোক কি বলছে। কান সরাতে পারিস কিনা? কোনো দরকার নেই কান দেওয়ার। আমরা তো জানতাম না, প্রথম থেকেই জানতাম যে এইসব হবে। আমরা সবাই তৈরি আছি সব মোকাবিলা করার জন্য। সবাইকে দেখে নেব। হ্যাঁ, গীতার পেটটাও সবাই দেখবে। 7 মাস ডাকাতের সঙ্গে ঘর করে এসেছে। তুমি বসে বসে বকবক করছো কেন? হ্যাঁ, সহ্য নাকি গীতার? ভুলে গেছো তুমি ওর বাপ? হ্যাঁ, আমি তো গীতার বাপই, কিন্তু এই পুরো সমাজের নয়। এখানকার কমপ্লেনের কপি আমি দিয়ে দিয়েছি। আর এই যে ধারেলি যে কপিটা আছে ওটাও সঙ্গে দিয়েছি। এখন তো আপনার স্ত্রী ফিরে এসেছে, তাহলে যান ধারালি পুলিশ স্টেশন। এই কেসটা
আর আমার আন্ডারে নেই। বাহ স্যার বাহ। যখন আমার স্ত্রী নিখোঁজ ছিল তখন আপনারা দুটো থানা মিলে নিজেদের দায়িত্ব নিয়ে খেলেছেন, আর এবার যখন ও ফিরে এসেছে আবার এই খেলা শুরু করে দিলেন। এটাকে তুমি খেলা বলছো? এই সমস্ত দেশ, সরকারি প্রশাসন এভাবেই কাজ করে। একদম না স্যার, সময় বদলাচ্ছে, আমাদের চিন্তাধারা বদলাতে একটু সময় লাগছে, আপনাদের মতো লোকেদের চিন্তাধারা। কেন ভাই? এনজিওতে বসে ভাষণ দেওয়া খুব সহজ, মাঠে নামো তখন বুঝতে পারবে কি চলছে আর কে চালাচ্ছে। একজন গরিব মহিলাকে ডাকাতের দল তুলে নিয়ে যায়, তার অসহায় স্বামী আপনাদের হাত পা ধরে, আপনার কাছে সেই দলের পুরো ইনফরমেশন আছে, অস্ত্র আছে, লোক আছে, পাওয়ার আছে, আর এই পীড়িত মানুষদের সাহায্য করার বদলে আপনি এনাদের সরকারি নিয়ম কানুন শেখাচ্ছেন। ঠিক আছে, এবার আমিও আপনাকে শেখাবো যে সরকারি কাজ করার আরো অনেক রাস্তা আছে। চলো তোমরা। ফাইলটা নিয়ে যাও। এই কাহিনীর প্রথম লড়াই ছিল এক মহিলার, যে অপহরণকারীদের হাতে প্রতিরাতে বেইজ্জত হয়েছে, ধর্ষিত হয়েছে, আর প্রায় 7 মাস পর তাদের খাঁচা থেকে পালিয়ে আসতে পেরেছে। সেই 7 মাসে তার স্বামী তাকে খোঁজার বহু চেষ্টা করেছে। আর এবার শুরু হলো এই কাহিনীর দ্বিতীয় অধ্যায়। একদিকে গীতাকে সমাজের কঠোর আর মধ্যযুগীয় চিন্তাভাবনার মুখোমুখি হতে হবে, আর অন্যদিকে আইনের দরজায় গিয়ে নিজের সাথে হওয়া ঘোর অন্যায় আর অত্যাচারের বদলে ন্যায় পাওয়ার চেষ্টা করতে হবে। পুলিশ কোনো পদক্ষেপই নেয়নি যখন সেই গ্রামেরই পঞ্চায়েত প্রধানের বাড়িতেই গীতাকে জাহাঙ্গীর লালা বন্দি করে রেখেছিল। গীতার স্বামী রমেশ সোলাঙ্কি নিজে ওই জাহাঙ্গীর লালার সাথে ফোনে কথাও বলেছে, কিন্তু তা সত্ত্বেও পুলিশ কিছুই করেনি। পুলিশের কাছে সমস্ত ইনফরমেশন ছিল। আজকের দিনে দাঁড়িয়ে একজন মহিলার এই রকম অবস্থা হয়, এই রকম দুর্দশা হয়। মিডিয়া এই ঘটনাটাকে নিয়ে চারদিকে যেন ঝড় তুলে দিয়েছিল, যার ফলে প্রশাসনের সেই উঁচুতলা দরজা জানলাও কেঁপে উঠেছিল, যেখান থেকে কঠোর আর শীঘ্র তদন্তের আশা করা যায়। খুব শীঘ্রই সেই কঠোর তদন্ত শুরু হলো। প্রশাসনের সবচেয়ে বড় অফিসাররা এই কেসের দোষী আধিকারিকদের কড়া হাতে ধরলেন। আমার প্রশ্নের উত্তর দিন ইন্সপেক্টর, আপনি 0 এফআইআর এর ব্যাপারে শুনেছেন কি না? রমেশবাবু, আপনাকে, গীতা দেবী আর আপনার বাড়ির লোকজনকে যা কষ্ট সহ্য করতে হয়েছে, বিশেষ করে আমাদের ডিপার্টমেন্টের জন্য, তার জন্য আমি অত্যন্ত লজ্জিত, এক্সট্রিমলি সরি। স্যার, এনাদের প্রবলেমটা প্রচন্ড রকম সিরিয়াস ছিল, কিন্তু দুটো পুলিশ স্টেশনেরই স্টেশন ইনচার্জ খুবই দুর্ব্যবহার করেছে এর সাথে। মিস্টার মনোহর, যা হয়েছে তার জন্য আমি বিশেষভাবে দুঃখিত। ওই দুজন অফিসারের বিরুদ্ধে আমি ইনকোয়ারি বসিয়েছি, আর এই কেস এখন অন্য একজন অফিসার হ্যান্ডেল করবে। সে সোজা আমাকে রিপোর্ট করবে, আর সমস্ত কমপ্লেন নেওয়া হবে, আর যথাযথ ব্যবস্থা করা হবে, যথাযথ। থ্যাংক ইউ স্যার। আমি ওখানে 4 জনের সাথে ছিলাম। ওদের সর্দার জাহাঙ্গীর লালা, ওর বউ মুমতাজ, ওর মেয়ে রুবিনা, আর একজন পারভেজ আর একজন ইরফান ছিল। ওরা আমাকে শিশুদিয়ার বাড়িতে ছেড়ে আসতো আর নিয়ে যেত। আর 2 জন লোক ছিল, আমি ওদের নাম জানি না। কোনো ব্যাপার না, চেনার সময় ওরা যখন তোমার সামনে দাঁড়াবে ওরা নিজেই নিজের নাম বলবে। ওরা জোর করে আমার নাম বদলে দিয়েছিল সাহেব। ওরা আমাকে নুসরাত নুসরাত বলে ডাকতো। সাহেব, একটা রাতও আমাকে ছাড়েনি। এমনকি ওরা যখন দেখলো আমার পেটে এসেছে, সেই রাতে ওরা জানোয়ারের মতো ছিঁড়ে খেলো আমাকে। দেখুন, আপনি কাঁদবেন না, আপনার যথেষ্ট সাহস আর মনের জোর আছে, আর দুর্বল হবেন না। এই লেডি অফিসার মনীষা আপনার সাথে যাবে। থার্ডলিতে আপনার মেডিকেল টেস্ট হবে। কমপ্লেন্ট পুরো করার জন্য এটা জরুরি। সাহেব, আমি এই বাচ্চাটা চাই না। দেখুন, মেডিকেল অফিসারের সাথে দেখা করুন, কথা বলুন। এটা তো উনি ঠিক করবেন যে কি করা উচিত। এমনিতে আপনি যা বলেছেন সব এই কমপ্লেন্টে লেখা হয়েছে। এবার আপনি ন্যায় বিচার পাবেন। নতুন পুলিশ টিমের উপর এই কেসের খুব চাপ ছিল। তাদের বেশি সময় লাগলো না এটা জানতে যে লালা গ্যাং কোথায় থাকতে পারে।
যা বহু মাস আগে হওয়ার কথা ছিল তা এখন হলো। প্রত্যেক ডাকাতকে গ্রেফতার করা হলো। ইনফেকশন হয়ে গেছে গোটা শরীরের ওপর, বিশেষ করে যৌনাঙ্গে, কিন্তু সেটা সেরে যাবে। ডক্টর, আমার বউ বলছিল যে যে ও বাড়িতে পড়ে গেছিল সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এই ব্যাপারে আমি কোনো পদক্ষেপই নিতে পারবো না। আর এই সময় যদি অ্যাবর্শন করিয়ে দিই তাহলে ও প্রাণের সংশয় হতে পারে। আপনারা এক কাজ করুন, আপনারা প্রধানের সঙ্গে কথা বলুন আর কোর্টে একটা অ্যাপিল করুন। যে অবস্থায় প্রেগন্যান্সি হয়েছে এটা বোধহয় কোর্ট মেনে নেবে। আস্তে আস্তে। আমি কিন্তু ডাক্তারকে বলে দিয়েছি যে আমি এই বাচ্চাটা চাই না, আমি নষ্ট করব। রমেশ, ওরা তোমার সাথে কথা বলেছে? এখন তোমার রেস্ট নেওয়ার দরকার, কথা সব পরে হবে। এই স্ট্যাম্প পেপারে সবকিছু লেখা আছে। কোর্টের কাগজ এটা, কোর্টের। এটাকে তো কোনো বাপও অমান্য করতে পারবে না। তুই এই কাজটা করতে পারবি? জানি না এর থেকে আমাদের কতটা উপকার হবে, কিন্তু আমরা তো কোর্টে একটা অ্যাপিল করতেই পারি। যা করার তাই করব মনোহর দাদা। ওরা ধর্ষণ করেছে আমার বউকে, সেই কারণেই আমার বউ আজকে গর্ভবতী। ও ওই বাচ্চাকে চায় না। কিন্তু রমেশ, সময়ও তো অনেকটা পেরিয়ে গেছে, তাই না? সেই জন্য ডাক্তাররা যেরকম বলছে সেরকমই আমাদের মানতে হবে। স্যার, আপনিও তো জানেন যে এটা জোর করে করানো হয়েছে। সেটা তো প্রমাণ করতে হবে মনোহর, এটা আইনের দস্তাবেজ। আইনের দস্তাবেজ মানে? এতে এখানে লেখা আছে যে গীতা নিজের ইচ্ছে পারভেজের সাথে সম্পর্কে লিপ্ত হয়েছে। লালা গ্যাংয়ের উকিল এই দস্তাবেজকে কোর্টে পেশ করবে। এরপর তারও ইনভেস্টিগেশন হবে যে এই আঙুলের ছাপ আদৌ গীতা দেবীর না অন্য কারুর। এ কথা তো সত্যি ছিল যে সেই কাগজে গীতাকে জোর করে আঙুলের ছাপ দেওয়ানো হয়েছিল, কিন্তু এটা এমন একটা ডকুমেন্ট ছিল যা কোর্টে গীতার বিরুদ্ধে আর ডাকাতদের পক্ষে যাওয়ার ক্ষমতা রাখত। ঈশ্বর না করুন যদি এরকমটা হতো, তাহলে গীতার কমপ্লেনের কি হতো, যেখানে সে তার অপহরণ আর গণধর্ষণের অভিযোগ করেছিল। আর এখন গীতার গর্ভে অনিচ্ছাকৃতভাবে বেড়ে ওঠা সন্তানের বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে? গীতা কি তার আগের জীবনে ফিরে যেতে পারবে? তাকে যন্ত্রণার আর কত সেতু পার হতে হবে? এই ভয়ঙ্কর 7 মাসের স্মৃতিকে সে কি কখনো ভুলতে পারবে? গীতা আর রমেশ এই ব্যাপারে অজ্ঞাত ছিল যে এই 7 মাসের যন্ত্রণার পরেও আরো একটা খুব কষ্টদায়ক সময় তাদের জন্য অপেক্ষা করছে। যন্ত্রণার ভূত ছায়া হয়ে গীতাকে চারদিক থেকে ঘিরে ধরছিল। সেটা ছিল 7 মাস আগের একটি সকাল, যেদিন এলাকার একটা ছেলে এসে তাদের দরজায় কড়া নেড়েছিল। সেদিন থেকে যে ঝড় সোলাঙ্কি পরিবারের উপর দিয়ে বয়ে চলেছে সেটা থামার নামই নিচ্ছে না। গীতা, রমেশ আর তার পরিবারের লোকেরা কি একটি সাধারণ মর্যাদাপূর্ণ জীবনযাপন করার সুযোগ পাবে? গীতার কাহিনীর তৃতীয় তথা শেষ ভাগ আমরা আপনাদের দেখাবো আগামী দিন, আগামী পর্বে। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম পেট্রোল সতর্ক। শিক্ষা একজনকে, জ্ঞান আমাদের সবার। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.